গাজার মাটিতে ধ্বনিত হলো প্রতিরোধের বজ্রধ্বনি। হামাস ও তাদের মিত্ররা একের পর এক আঘাতে মোকাবিলা করল ইসরায়েলি সেনাদের। একই সময়ে গাজার আকাশে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল ইসরায়েলি যুদ্ধ বিমান। দুই দিকেই চলছে আগুন, একদিকে প্রতিরোধ, অন্যদিকে অবিরাম হামলা। গাজায় যুদ্ধ থামেনি, থামছে না। দক্ষিণ গাজার আল জাইতুন এলাকার বদর মসজিদের পাশে এক নাটকীয় মুহূর্ত। ইসরায়েলের ভয়ঙ্কর মার্কাভা ট্যাঙ্ক থেকে বের হচ্ছিলেন এক সেনা। ঠিক সেই সময়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঝাঁপিয়ে পড়ে। কোনো প্রমাণ প্রকাশ না করলেও তারা দাবি করেছে সেই হামলায় এক ইসরায়েলি সেনা প্রাণঘাতী আঘাত পেয়েছে। দৃশ্যটা যেন সিনেমার মতো, যেখানে মুহূর্তের ভেতরেই শিকার হয়ে যায় আক্রমণকারী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খান ইউনিসের উত্তরে আল সাত্তার এলাকায় আবারও আঘাত। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গাজার দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড চালায় মর্টার হামলা। 60 মিলিমিটার ক্যালিবারের একের পর এক গোলা ছুঁড়ে তারা দাবি করছে সেই জায়গায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারপর আসে আরও একটি মোড়। খান ইউনিস শহরের উত্তরাংশ আল ফেলা সড়কের কাছে আল আমুদি ব্রিগেডও বসে থাকেনি। তাদের মর্টার শেলিংয়ে কেঁপে ওঠে ইসরায়েলি সেনাদের জটলা, কেঁপে ওঠে সাজোয়া যানগুলো। একই যুদ্ধক্ষেত্র, বহু আক্রমণ, একসাথে তিনটি ভিন্ন প্রতিরোধ শাখার আঘাত। গাজার বার্তা একটাই, প্রতিরোধ অক্ষয়। কিন্তু মাটিতে প্রতিরোধ যতটা তীব্র, আকাশে ততটাই ভয়ঙ্কর ইসরায়েলের আগ্রাসন। 23 আগস্টের ভোর থেকে রাত পর্যন্ত হামলায় প্রাণ হারালেন প্রায় 40 জন ফিলিস্তিনি। সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা 6 জন মানুষকেও টার্গেট করল ইসরায়েলি ড্রোন, জানালো স্থানীয় গণমাধ্যম। খান ইউনিসে 2 জন, গাজা সিটির দক্ষিণে আল সাবরায় 1 জনের প্রাণ কেড়ে নিল আরেকটি ড্রোন হামলা। একই সময়ে আল জাজিরার রিপোর্ট শিহরিত করে দিল মানবতাকে। মাত্র 24 ঘন্টায় অপুষ্টিতে মারা গেছেন 8 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 62,622 জন মানুষ। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এটা প্রতিটি ভেঙে যাওয়া পরিবার, প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নের সমাধি। তবু প্রতিরোধ থামে না। একদিকে আল কাসামের হানা, আল কুদস ব্রিগেডের গোলাবর্ষণ, আল আমুদি ব্রিগেডের সাজোয়া ধ্বংসের চেষ্টা। অন্যদিকে ইসরায়েলের নির্দয় বোমা বর্ষণ, যা গিলে নিচ্ছে শিশু, নারী, বৃদ্ধ সহ নিরপরাধ মানুষদের জীবন। প্রতিরোধের প্রতিটি আঘাত যেন জানিয়ে দিচ্ছে গাজার মাটি এখনো বেঁচে আছে, লড়ছে। আর প্রতিবারের মতো এবার আকাশে ভাসছে এক অমোঘ প্রতিজ্ঞা, প্রতিশোধী প্রতিরোধের প্রাণ শক্তি। জুনের সেই সকাল, ইতিহাসের পাতায় এক ইরানের জন্য এক রাঙা অধ্যায়। খোরামশাহের শরিজিল থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র একের পর এক গিয়ে আছড়ে পড়ে ইসরায়েলের বুকের ওপর। পৃথিবী তখন দেখেছিল ইরানের প্রতিশোধের আগুন কতটা নির্মম হতে পারে। কিন্তু ইরান তখনও বলেছিল, এটাই শেষ নয়, আমাদের কাছে আরও অদেখা, আরও অজানা অস্ত্র মজুত আছে। এখন জানা গেল সেই গোপন অস্ত্রগুলোর মধ্যে একটির নাম কাশেম বসির। অদম্য শক্তির জন্ম কাশেম বসির শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি যেন ইরানের অদম্য আত্মার প্রতীক। কঠিন জ্বালানি চালিত এই মিসাইলের পাল্লা 1200 কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে গর্ব ভরে বলেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে চালানো 2 প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 অভিযানের অভিজ্ঞতা দিয়েই জন্ম এই অগ্নিদানবের। এর বৈশিষ্ট্য, শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি কিংবা ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরোধ ব্যবস্থা কোনোটি এর উপর কার্যকর নয়। কাশেম বসির লক্ষ্যবস্তুতে এমনভাবে আঘাত হানে যেন শল্য চিকিৎসার নিখুঁত ছুরি, অদেখা অথচ সর্বদা প্রস্তুত। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, গত জুনের 12 দিনের যুদ্ধেও এই মিসাইল ব্যবহার করা হয়নি। ইরানি মন্ত্রী জানান, যদি যুদ্ধ আরও দীর্ঘ হতো, 15 দিন অবধি টেনে নেওয়া যেত, তবে শেষ দিনগুলোয় ইসরায়েল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। তাই শত্রুরা নিজেরাই যুদ্ধ সংক্ষিপ্ত করে। এ যেন দাবার খেলা, যেখানে ইরান শেষ চাল না খেলেও বোঝাতে পেরেছে চেকমেট নিশ্চিত ছিল। সমুদ্র থেকে নতুন বার্তা, আবারও সেই শক্তি প্রদর্শন। এবার শুধু সীমান্তে নয়, সমুদ্র পথেও। বিশাল মহড়ায় কাশেম বসির সহ একের পর এক মিসাইল আকাশে ঝড় তোলে। সমুদ্রের নীল জলরাশিও যেন সাক্ষী হয়ে থাকে ইরানের নতুন যুদ্ধ প্রস্তুতির।
আয়াতুল্লাহ খামেনির বাহিনী যেন ঘোষণা করে দিল, আমরা প্রস্তুত। যদি আবারও আগ্রাসন আসে তবে আকাশ, জল, মাটি কোথাও নিরাপদ থাকবে না। ভাবুন এক মুহূর্ত, রাতের আকাশ অন্ধকার, হঠাৎ আগুনের রেখা ছুটে যায় দিগন্তে, কাশেম বাসিরের গর্জনে আকাশ ফেটে পড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চোখ মেলে তাকায়, প্রতিরোধে নামে, কিন্তু সব ব্যর্থ। প্রতিটি আঘাত, প্রতিটি বিস্ফোরণ যেন কবিতা লিখে যায়, ইরানের প্রতিরোধের কবিতা। ইরানের বার্তা। প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বললেন, আমাদের আরও অস্ত্র আছে, আরও গোপন শক্তি। শত্রুরা আবারও যদি সীমা লঙ্ঘন করে তবে সেই শক্তির স্বাদ তারা অবশ্যই পাবে। এ যেন এক সতর্কবার্তা নয়, বরং অগ্নি ঘোষণা। কাশেম বাসির একটি নাম, একটি প্রতীক, একটি আতঙ্ক। ইসরায়েলকে ভীত করে, আমেরিকাকে ভাবায়, আর বিশ্বকে মনে করিয়ে দেয় ইরান কেবল প্রতিরোধ করে না, ইরান প্রতিটি আঘাতে ইতিহাস লিখে যায়। একদিন জুনে মিসাইল গর্জে উঠেছিল, আজ সেই সুরেরই নতুন সংস্করণ, নাম কাশেম বাসির। যদি যুদ্ধ ফের শুরু হয় তবে পৃথিবী হয়তো দেখবে এই অগ্নিদানব কেমন করে আকাশ থেকে নেমে আসে শত্রুর বুকে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধ্বনিত হলো বজ্রধ্বনি। ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই ইরান নামল নতুন সামরিক মহড়ায়। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। গালফ অফ ওমান এবং উত্তর ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় আগুনের ঝলকানি, বিস্ফোরণ আর গর্জনের মধ্যে দিয়ে যেন ইরান ঘোষণা দিল, আমরা আছি, আমরা প্রস্তুত। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা আর প্রতিরক্ষা ব্যবস্থা। অনেকেই ভেবেছিল তেহরানের শক্তি ভেঙে পড়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ইরান সবসময় ভস্ম থেকে জেগে ওঠে নতুন শক্তি নিয়ে। আর তাই যুদ্ধোত্তর নীরবতার বদলে এবার দেখা গেল সমুদ্র আর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মহড়ায় অংশ নেওয়া যুদ্ধ জাহাজগুলো থেকে একযোগে ছোড়া হয়েছে ক্রুজ মিসাইল। ড্রোন উড়েছে আকাশে, টহল দিয়েছে সমুদ্রে, আর নিশানা করেছে পানির ভেতর লুকিয়ে থাকা কাল্পনিক শত্রু জাহাজকে। প্রধান আকর্ষণ ছিল ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। কাদের মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল বা সমুদ্র থেকে ছোড়া যায়, উচ্চ ধ্বংস ক্ষমতা ও নিশানার নিখুঁততায় ভরপুর। গাদি দীর্ঘ পাল্লার রাডার এড়াতে সক্ষম ভয়ঙ্কর এক জাহাজ বিধ্বংসী মিসাইল। নাসির দ্রুত আঘাত হানতে সক্ষম শক্তিশালী সমুদ্র ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে নিক্ষেপ করে সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু মহড়া নয়, বরং যুদ্ধোত্তর সময়ের এক শক্তিশালী বার্তা। প্রায় 18,000 সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি বান্দার আব্বাসে। এখান থেকেই তারা কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত টহল দেয়। তবে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণ করে ইসলামী রিভলিউশনারি গার্ড। পশ্চিমা জাহাজ আটকানো, মার্কিন নৌবাহিনীকে চাপে ফেলা, এসব কৌশলে এই বাহিনী জুড়ি মেলা ভার। মহড়ার সময় ব্যবহার করা হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে মহড়ার প্রাক্কালে ঘোষণা দেন, আমাদের সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যে কোনো শত্রু যদি এগিয়ে আসে আমরা প্রস্তুত। ইরানের এই মহড়া তাই কেবল সামরিক অনুশীলন নয়, বরং এক সুস্পষ্ট বার্তা। ইসরায়েল বা আমেরিকা কেউই যদি আঘাত হানতে চায়, তেহরান চুপ থাকবে না। গালফ অফ ওমান থেকে ভারত মহাসাগর পর্যন্ত এখন প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান, ইরান প্রস্তুত, ইরান অপ্রতিরোধ্য। গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামাসের সবচেয়ে বড় আক্রমণ, খান ইউনিসে আল কাসামের ঝড়। ভোরের আকাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি, খান ইউনিসের ধুলোমাখা ভূমি হঠাৎ কেঁপে উঠল। নীরবতার বুক চিরে এক ঝড় এসে দাঁড়ালো ইসরায়েলি সেনাদের শিবিরের সামনে। সুরঙ্গের অন্ধকার থেকে উঠে এলো 18 জন আল কাসাম যোদ্ধা, যেন মৃত্যুকে হাতে নিয়ে আসা অদৃশ্য সৈন্যদল। মুহূর্তেই মেশিন গানের বুলেটে ভরে গেল চারপাশ। হামাসের দাবি, এটি ছিল তাদের সবচেয়ে সাহসী আক্রমণ। তারা বলছে, ইসরায়েলি সৈন্যদের ওপর একের পর এক আঘাত হেনেছে তাদের বিশেষ বাহিনী। লক্ষ্য ছিল ইসরায়েলের গর্ব, মেরকাভা 4 ট্যাঙ্ক।
বিস্ফোরক আর আল ইয়াসিন 105 শেলের তাণ্ডবে ট্যাঙ্কগুলো পরিণত হয় মৃত্যুর ফাঁদে। শুধু তাই নয়, যেসব বাড়িতে ইসরায়েলি সৈন্যরা আশ্রয় নিয়েছিল সেখানেও পৌঁছে যায় ফিলিস্তিনি যোদ্ধারা। কাছাকাছি যুদ্ধ, চোখের সামনে শত্রু, আর হাতে কেবল হালকা অস্ত্র আর গ্রেনেড, কিন্তু তাতেই যেন ইতিহাস লিখে ফেলে তারা। আল কাসাম ব্রিগেড গর্জে উঠে জানায়, আমরা মেশিন গানের গুলি আর হাত বোমায় বহু সৈন্যকে শেষ করেছি। তাদের একজন স্নাইপার নাকি মেরকাভা ট্যাঙ্কের কমান্ডারকেও হত্যা করেছে। শুধু সরাসরি লড়াই নয়, তারা আক্রমণের পর চারপাশে বোমা বর্ষণ চালায় যাতে উদ্ধার অভিযান ব্যর্থ হয়, যেন প্রতিটি পদক্ষেপে শত্রুকে চেপে ধরার কৌশল। সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন জানা যায় একজন ফিলিস্তিনি যোদ্ধা নিজের শরীরকে পরিণত করেছেন বিস্ফোরকে। তিনি ঢুকে পড়েন ইসরায়েলি সেনাদের ভিড়ে, আর মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয় চারপাশ। হামাস দাবি করছে এই আত্মঘাতী বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর বহু সেনা হতাহত হয়েছে। আক্রমণকে ঘন্টার পর ঘন্টা ধরে চলে। হামাস নজরে রাখে আকাশে ঘুরতে থাকা ইসরায়েলের উদ্ধারকারী হেলিকপ্টারগুলো, যেন এই যুদ্ধে তারা শুধু মাটিতেই নয়, আকাশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনারা বলছে হামলায় তাদের 3 জন সৈন্য আহত হয়েছে। আইডিএফ এর ভাষ্য অনুযায়ী সকাল 9টার দিকে সুড়ঙ্গ থেকে উঠে আসে হামাস যোদ্ধারা। তারা মেশিন গান আর আরপিজি দিয়ে আক্রমণ চালায়। কেফির ব্রিগেডের সঙ্গে ভয়াবহ গুলি বিনিময় হয়। ইসরায়েলের দাবি, তাদের বিমান হামলায় 10 জন হামাস যোদ্ধা নিহত হয়েছে এবং 8 জন আবার সুড়ঙ্গে পালিয়ে গেছে। তবুও একটি বিষয় স্পষ্ট, 18 জন যোদ্ধা মাটির নিচ থেকে উঠে এসে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর একটি শিবিরে প্রবল ঝড় বইয়ে দিয়েছে। ইসরায়েলে ট্যাঙ্ক, হেলিকপ্টার আর বিমান থাকলেও প্রতিরোধের দৃশ্যপটে দেখা গেছে একদল দৃঢ়চেতা ফিলিস্তিনি। শেষে আইডিএফ ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় এক ট্যাঙ্ক দিয়ে আরপিজি হাতে থাকা এক ফিলিস্তিনি যোদ্ধাকে চাপা দেওয়া হচ্ছে। আরেক ফুটেজে সেনা শিবিরের ভেতর পড়ে থাকা 2 জন ফিলিস্তিনির মৃতদেহ। কিন্তু এই ছবিগুলো প্রশ্ন তোলে, যদি সত্যি আইডিএফ তাদের প্রতিহত করে থাকে, তবে কেন ইসরায়েলি সেনাদের আহত হওয়ার কথা স্বীকার করতে হলো? কেনই বা ঘন্টার পর ঘন্টা ধরে লড়াই চালাতে হলো তাদের? খান ইউনিসের সেই সকাল তাই গাজা যুদ্ধের নতুন প্রতীক হয়ে উঠল, যেখানে সাহস বনাম প্রযুক্তি মুখোমুখি দাঁড়িয়েছে, যেখানে 18 জন আল কাসাম যোদ্ধা ইসরায়েলের শক্তি আর মর্যাদাকে নাড়িয়ে দিয়েছে, আর ফিলিস্তিনি ভূমি প্রমাণ করেছে তাদের প্রতিরোধ শুধু অস্ত্রের নয়, আত্মত্যাগের আর মুক্তির স্বপ্নে। পশ্চিম এশিয়ার আকাশে অশান্তির কালো মেঘ এখনো কাটছে না। শান্তির কোনো নিদর্শন নেই। একদিকে গাজায় সামরিক যুদ্ধবিরতি হয়েছে, অন্যদিকে তেহরান, তেল আবিবে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। মধ্যস্থতাকারীদের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। এ খবর সোমবার প্রকাশ করেছে রয়টার্স ও এএফপি। তবে এই সম্মতি পশ্চিম এশিয়ায় শান্তি বয়ে আনবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা শুধুই সাময়িক সংঘর্ষ বিরতি। যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার আক্রমণ শুরু করতে পারে। আমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের শক্তি এই কথায় স্পষ্ট। শুধুমাত্র ঘোষণা নয়, তারা কার্যত প্রস্তুত। গত জুনে 2 দেশ 12 দিন ধরে পাল্টাপাল্টে হামলায় লিপ্ত ছিল। ইসরায়েলের আঘাতে ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। হাজারেরও বেশি প্রাণ হারায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামানো যায়। এবার হুঁশিয়ারি আরো স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রুহিম সাফাভি সোমবার সংবাদ মাধ্যমকে জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি। যে কোনো পরিস্থিতিতে আমরা শক্ত হয়ে থাকতে চাই। ইরানের কৌশল এবং ক্ষমতা চোখে পড়ার মতো। শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষার প্রস্তুতি সম্পূর্ণ। তারা জানে পশ্চিমা হুমকি কখনোই শূন্যে থাকে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান তাদের পরমাণু কার্যক্রম পুনরায় চালু করে, তারা আবার হামলা করবে। ইরান যে একমাত্র দেশ যার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব, অথচ তারা এখনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। যুদ্ধ শুরু করতে হলে 90% প্রয়োজন। এই ভারসাম্য ইরানের কৌশলকে আরো ভিন্ন মাত্রা দিয়েছে। হুমকি দিয়ে বলছে, আমরা চাইলে পুরো বিশ্বকে দেখাতে পারি আমরা কত দূর যেতে পারি।
গাজায় সাময়িক শান্তি থাকলেও তেহরান তেল আবিবের সংঘর্ষ যে শেষ হয়ে গেছে তা ভাবা মুশকিল। ইরানের শক্তি, অভিজ্ঞতা ও কৌশল একদিকে যেমন হুমকি, অন্যদিকে বিশ্বকে সতর্ক করে যুদ্ধবিরতি সবসময়ই ভঙ্গুর। পশ্চিম এশিয়ার আকাশে এখন শান্তি নেই, শুধু উত্তেজনার নাটক। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। হামাস, ইরান এবং ইসরায়েল তাদের শক্তি, প্রস্তুতি ও হুঁশিয়ারি তৈরি করছে এমন এক পরিস্থিতি যা সিনেমার মতো উত্তেজনা নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে রেখেছে। পশ্চিম এশিয়ার আকাশে অশান্তি আবারও ঘনাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের পরাশক্তি চীনের দিকে নজর দিয়েছে, আর বেইজিং সরাসরি তেহরানের মিসাইল ভান্ডার পুনর্গঠনে সাহায্যের হাত বাড়িয়েছে। শুধু পুনর্গঠন নয়, চীনের পদক্ষেপ ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করছে। তেল আবিবের জন্য এটি গভীর উদ্বেগের কারণ। গত বছর 12 দিনের যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে একটি রণকাহিনী হিসেবে ইতিহাসে নাম লেখায়। সে সময়ে ইরানি মিসাইলের তাণ্ডব ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পশ্চিমা গণমাধ্যমে পুরো ছবি প্রকাশ পায়নি, কারণ ইসরায়েল কঠোর সেন্সরশিপ চালাচ্ছে। তবে এখন দেখা যাচ্ছে চীন সেই সময়ে ইরানের পাশে ছিল। বেইজিং মিসাইল সরবরাহ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে তেহরানের ক্ষমতা পুনর্গঠনে সরাসরি সাহায্য করেছে। ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টভাবে উদ্বিগ্ন। তাদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মিসাইল পুনঃসংরক্ষণ নয়, বরং ইরানের সামরিক শক্তি দ্রুত সম্প্রসারণের প্রমাণ। চীনের সমর্থন ইরানের মিসাইল ভান্ডারকে আরও শক্তিশালী করছে। এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি, জানিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। চীনের এই সহযোগিতা পশ্চিমাদের ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। তারা শুধু সরঞ্জাম সরবরাহ করছে না, বরং ইরানের পুনর্গঠিত প্রতিরক্ষা ক্ষমতাকে একটি বাস্তব বিপদ হিসেবে দাঁড় করাচ্ছে। 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ইরানি মিসাইলের শক্তি এখন আরও ঘনিষ্ঠভাবে প্রশিক্ষিত, পুনর্গঠিত এবং চীনের প্রযুক্তি সমর্থিত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চয়তা পাননি যে চীন ইরানকে পরবর্তী যুদ্ধের জন্য সরাসরি মিসাইল সরবরাহ করবে। কিন্তু বেইজিং এর সামরিক কৌশল স্পষ্ট। চীনের এই সমর্থন কেবল প্রতিরক্ষা নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। ইরান ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য নতুন রণকৌশল তৈরি করেছে। ইরানের শক্তি এখানে স্পষ্ট। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল আকাশ থেকে ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। চীনের সমর্থনে এখন এই ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। মিসাইল পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি সবই ইরানকে প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী করে তুলেছে। ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, পরবর্তী যুদ্ধ প্রথমটির চেয়ে কঠোর এবং প্রাণঘাতী হবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয়রা তেহরান ও বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি থাকলেও আকাশে ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। ইরান ও চীনের এই নতুন যৌথ উদ্যোগ কেবল সামরিক শক্তি বৃদ্ধি করছে না, বরং প্রতিরক্ষা কৌশলকে আরও সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করেছে। চীনের সমর্থন ইরানের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন আনে। পশ্চিমারা সতর্ক, চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলছে। আকাশে অশান্তি, মিসাইলের ছোঁয়া এবং পূর্বাভাসের ছায়া সব মিলিয়ে ইরান চীন জোট বিশ্বকে একটি নতুন রণকৌশল দেখাচ্ছে। যে কোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিম এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ নয়, উত্তেজনা, শক্তি এবং কৌশলের নাটক চলছে, যা সিনেমার মতো প্রতিটি মুহূর্তে নাটকীয় টুইস্ট তৈরি করে। ভারত মহাসাগরে চীনের রহস্যময় জাহাজ, বিজ্ঞান নাকি গুপ্তচর অভিযান? ভারত মহাসাগরের নীল জলরাশির মধ্যে অজানা এক স্রোত বইছে, আর সেই সঙ্গে চলছে কূটনীতি, চরবৃত্তি এবং আধিপত্যের খেলা। দুনিয়ার নজর এখন আটকে গেছে বেইজিং আর নয়াদিল্লির দ্বন্দ্বে। সমুদ্রের জলে যে কাহিনী তৈরি হচ্ছে তা শুধু রপ্তানি ও বাণিজ্যের গল্প নয়, বরং ভবিষ্যতের শক্তির যুদ্ধ। চীনের জাহাজ জিয়াংয়াং হং 03 ভেসে উঠেছে ভারতের কাছে। কাগজে কলমে এটি একটি গবেষণা জাহাজ। চীন বলছে সমুদ্রতল মাপা, জলবায়ু বোঝা, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এটি এসেছে। কিন্তু নয়াদিল্লি বলছে এটি গুপ্তচর। কেন? কারণ জাহাজটি ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে ভেসে চলেছে। ভারতের চোখে এটি সরাসরি হুমকি। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত মহাসাগর সবার জন্য উন্মুক্ত। সমুদ্র তলমাপা, মানচিত্র আঁকা, খনিজ অনুসন্ধান সবই ভবিষ্যতের পরিকল্পনার অংশ। সামরিক কাজে ব্যবহারযোগ্য হলেও বিজ্ঞানীদের মতে এগুলো বৈশ্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারতের প্রতিক্রিয়া ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, অবিশ্বাসে ভরা। তারা মনে করছে চীন তাদের ঘিরে ফেলছে, নৌঘাঁটি নজরে রাখছে, এমনকি ইন্টারনেট লাইনও কেটে দিতে পারে।
বিশ্লেষকরা বলছেন এই আতঙ্ক মূলত ভারতের নিজের জন্য। বহু বছর ধরে ভারত মহাসাগরকে তারা নিজেদের রাজত্ব মনে করেছে, অন্য কেউ সেখানে আসলে সেটি ষড়যন্ত্র মনে হয়। কিন্তু চীন শুধু নিজের ভবিষ্যৎ, নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে কাজ করছে। ভারত মহাসাগর শুধু বাণিজ্যের রাস্তা নয়, এটি খাদ্য ও খনিজ সম্পদের ভান্ডার। মাছ, তামা, নিকেল, এমনকি তেলও আছে। যখন চীনের জাহাজ সমুদ্রতল মাপে, ভারত তাকে স্পাইশিপ বলছে, কিন্তু একই কাজ যখন ভারত নিজস্ব জাহাজ দিয়ে করে তখন সেটি কৌশল। পার্থক্য শুধু সন্দেহে। চীনের মিশন উন্মুক্ত, ভারতের কৌশল গোপন। ভারতের এক সমুদ্র বিজ্ঞানীর মতে এই মানচিত্র তৈরি হলে নতুন সাবমেরিন রুট, ড্রোন চলাচল সহজ হবে। সামরিক সুবিধা থাকলেও বৈজ্ঞানিকভাবে এটি বিপ্লব। ভারত চীনের এই পদক্ষেপকে হুমকি মনে করছে। অভিযোগ, চীন স্ট্রিং অফ পার্লেস বা মুক্তোর মালার মতো ঘাঁটি বানাচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, মরিশাসের আশেপাশে। চীন বলছে এটি বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপদ করতে। ভারতও পিছিয়ে নেই। ইরানের চাবাহার বন্দর, ওমান, ইন্দোনেশিয়া, মরিশাসে নিজেদের ঘাঁটি তৈরি করছে। কিন্তু ভারতের চোখে চীনের পদক্ষেপ ষড়যন্ত্র, নিজের পদক্ষেপ কৌশল। আজকের লড়াই শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যেরও। মহাসাগরে ৯৯% সাবমেরিন পড়ে আছে। চীনের মানচিত্র তৈরি হলে তা বৈজ্ঞানিক কৃতিত্ব, ভারতের চোখে হুমকি। ভারতের সাবেক কমান্ডোরা বলছেন চীন সমুদ্র দখল করতে চাচ্ছে। আসল প্রশ্ন, দাদাগিরি কার? ভারত চায় একচ্ছত্র অধিকার। চীনের উত্থান মানে সেই আধিপত্যের পতন। নয়াদিল্লি ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, বেইজিং মানচিত্র আঁকছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে উন্নয়নের স্বপ্ন। তবে একটা বিষয় পরিষ্কার, চীনের চোখে সমুদ্র ভাগাভাগি উন্নয়নে, ভারতের চোখে হুমকি। মহাসাগরের নীল জলরাশি এখন কেবল জল নয়, শক্তির, কৌশলের এবং ভবিষ্যতের লড়াইয়ের মঞ্চ। পৃথিবীর বুকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি যেন ধীরে ধীরে অদৃশ্য আগুনের রেখা আঁকছে। পশ্চিমারা চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ দেখে আতঙ্কিত, কিন্তু তারা বুঝতে পারছে না পিপলস লিবারেশন আর্মি PLA এর প্রকৃত লক্ষ্য এবং চীনের গভীর কৌশল। গত 2 দশকে চীন তার প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতায় নজিরবিহীন অগ্রগতি করেছে। একসময় বিদেশি প্রযুক্তি এবং সামরিক আমদানি ছাড়া বেইজিং এর অস্ত্র শক্তি অর্ধ নির্ভরশীল ছিল। এখন তারা স্বয়ংসম্পূর্ণ। উন্নত যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং মানববিহীন যুদ্ধযন্ত্র সবই দেশীয় উৎপাদনে তৈরি। শুধু তাই নয়, চীন যুদ্ধের নতুন রূপক কল্পনা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত সিস্টেম এবং বুদ্ধিমান যুদ্ধ নিয়ে। ওয়াশিংটন ও তার মিত্রদের চোখে এই অগ্রগতি যেন বিপদের ঘণ্টা বাজাচ্ছে। তারা চীনের জন্য নতুন জোট তৈরি করছে, অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত করছে। কিন্তু চীনের প্রকৃত লক্ষ্য শুধুই আধিপত্য নয়, PLA এর আধুনিকীকরণ চীনের বৃহত্তর সংস্কারের অংশ, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার জন্য। শি জিনপিং সামরিক সংস্কারের মাধ্যমে বাহিনীকে পুনর্গঠন করেছেন। 3 লক্ষ সৈন্য সংখ্যা হ্রাস, কমান্ড কাঠামো শক্তিশালীকরণ, দুর্নীতি বিরোধী অভিযান সবই PLA কে আরো দক্ষ, আরো মনোনিবেশী এবং রাজনীতির নিয়ন্ত্রণে রাখার কৌশল। শির মতবাদ অনুযায়ী 2049 সালের মধ্যে PLA কে বিশ্বমানের সামরিক বাহিনীতে রূপান্তরিত করা হবে। 2027 সালের মধ্যে একটি বড় মাইলফলকও অর্জনের লক্ষ্য রয়েছে। পশ্চিমারা এটিকে তাইওয়ান আক্রমণের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে এটি প্রতিরক্ষা এবং প্রস্তুতির কৌশল। চীনের প্রযুক্তিগত অগ্রগতি চমকপ্রদ। 6ষ্ঠ প্রজন্মের গোপন যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রোবোটিক সিস্টেম সবই যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। 9 হেভেন্স ড্রোন ক্যারিয়ার একসাথে 100টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। নতুন পারমাণবিক সাবমেরিন, 2টি বিমানবাহী রণতরী এবং টাইপোর এর পারমাণবিক শক্তিচালিত রণতরী সবই চীনের আঞ্চলিক ও কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। চীনের এই শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তারা আগ্রাসনের জন্য নয়, বরং বিদেশি হস্তক্ষেপ রোধ, সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, চীনের অস্ত্রশক্তি দ্রুত বাড়ছে, কিন্তু এই আধুনিকীকরণ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর বিশ্বকে আতঙ্কিত করার জন্য নয়। চীনের সামরিক আধুনিকীকরণ একটি গভীর পরিকল্পনার অংশ। প্রযুক্তি, দক্ষতা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু একসাথে মিলে PLA কে একটি শক্তিশালী আধুনিক প্রতিরক্ষা বাহিনী বানিয়েছে। পশ্চিমারা যত হুমকি দেখুক, চীনের প্রকৃত উদ্দেশ্য সোজাসুজি শক্তি প্রদর্শন নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা।
পৃথিবীর বুকে চীনের এই ক্রমবর্ধমান শক্তি এখন শুধু চোখে পড়ছে না, এটি সারা বিশ্বকে সচেতন করছে যে শক্তি কখনো আক্রমণ নয়, বরং সংহত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক। ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে আঘাত সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনের স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়, তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সবকিছু যেন থমকে গেল ইসরায়েলের আকাশে। বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, সতর্কতা সাইরেন প্রতিটি শহরে বাজছে, নেতানিয়াহু থেকে তেল আবিব, আল কুদস পর্যন্ত। এই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যাদের সামরিক শক্তি এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইয়েমেনের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিভিশনে ঘোষণা করেন, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বড় সামরিক অভিযান পরিচালিত হয়েছে। হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনাকারীকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ইয়েমেন শুধু গাজার পাশে দাঁড়াচ্ছে না, তারা সরাসরি ইসরায়েলের অন্তঃসীমায় আঘাত হানছে। সারি বলেন, গাজার বিরুদ্ধে 2 বছরের ইসরায়েল নৃশংসতা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আমরা এই অভিযান চালালাম। আমাদের লক্ষ্য গণহত্যামূলক অপরাধের প্রতিশোধ নেওয়া। এই কথার মধ্যে যেন যুদ্ধের গভীর কণ্ঠে প্রতিধ্বনি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণেও দক্ষ। তারা ইতিমধ্যে হাইফা, আল নাকাব মরুভূমি, উম্মে আল রাশরাশ এবং বিয়ার আল সাবেতেও 6টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। নতুন আঘাত শুধু শুরুর ইঙ্গিত, এটি গাজার সাথে সংহতি প্রকাশের এক ভয়ঙ্কর বার্তা। ইসরায়েলি সামরিক সম্প্রচার জানিয়েছে, গত 5 মাসে ইয়েমেন ইসরায়েল অভিমুখে 70টি রকেট নিক্ষেপ করেছে, গড় করে প্রতি 48 ঘন্টায় এক আঘাত। এমনকি প্রতিটি আঘাতের সাথে তারা এক উচ্চ মূল্যবান লক্ষ্যকে একনিষ্ঠভাবে ভাঙছে। এটা দেখাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন পরিমাপহীন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
এদিন বেন গুরিয়ন বিমানবন্দরের সাময়িক বন্ধের খবর সাংবাদিকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিডিয়া সূত্র জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর 200টিরও বেশি স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বিমানবন্দর বন্ধ হওয়া মাত্রার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুঁশিয়ার হয়েছে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভয় দেখাতে পারবে কেবল রেডিও সতর্কতায়। এই অভিযানকে সারি উচ্চমানের সামরিক কৌশল বলে আখ্যায়িত করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধু প্রতিরোধ নয়, তারা আক্রমণেও দক্ষ। তাদের লক্ষ্য স্পষ্ট, গাজার সমর্থনে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করা। তারা প্রতিশ্রুতি দিয়েছে, গাজার অবরোধ উঠিয়ে না গেলে বা আগ্রাসন বন্ধ না হলে সামরিক চাপ অব্যাহত থাকবে। পুরো পরিস্থিতি এক নতুন নাটকীয় অধ্যায় খুলে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং হাইপারসনিক প্রযুক্তি সব মিলিয়ে ইসরায়েলের আকাশে অস্থিরতা, জনগণের মধ্যে আতঙ্ক এবং প্রতিরক্ষা বাহিনীর তীব্র প্রস্তুতি। এই মুহূর্তে একটাই প্রশ্ন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতদূর যাবে? গাজার পক্ষে তাদের এই অভিযান কতটুকু স্থিতিশীলতা এবং প্রভাব সৃষ্টি করবে? এবং সবচেয়ে বড়, ইসরায়েল কতক্ষণ ধরে এই চাপ প্রতিরোধ করতে পারবে? সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? ওয়ালা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বেয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার, নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা। 12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর। সেই আঘাতে নিহত হয়েছিল 31 জন বেসামরিক মানুষ আর এক অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন 90% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে, যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজারে, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো 3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন শক। আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তারা শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান। আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না। আকাশে যেন ঝুলছে আগুন। মধ্যপ্রাচ্যের বুকে বাতাস ভারী, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে নতুন এক যুদ্ধ।
ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি শক্তি সঞ্চয় করে তবে এক মুহূর্ত দেরি না করে তারা আবারও হামলা চালাবে। শুরুতেই প্রশ্ন, এই হুমকি কি ইরানকে থামাতে পারবে নাকি আগুনে ঘি ঢালবে? গত জুনে ভয়াবহ 12 দিনের সংঘাতে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান আর গোপন অভিযান। তখনও ভেবেছিল বিশ্ব এই বুঝি যুদ্ধ থামলো, কিন্তু বাস্তবতা বলছে ওটা ছিল শুধু একটুখানি বিরতি। নতুন ঝড় আসছে সামনে। ইসরায়েলের দাবি, জামির গর্ব করে বলেছেন, জুনে তারা যে হামলা চালিয়েছিল সেটা ছিল রাষ্ট্র রক্ষার অপরিহার্য পদক্ষেপ। 13 জনের সেই গোপন অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও রাজনৈতিক নেতারা ছিলেন নিশানায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ও একাধিক পারমাণবিক স্থাপনা। সেটা শুধু হামলা নয়, ছিল গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি ও সাইবার আক্রমণের এক যৌথ প্রদর্শনী। ইসরায়েলের বার্তা স্পষ্ট, ইরান যদি আবারও শক্তি অর্জন করে তবে তারা দ্বিধাহীনভাবে আবারও আঘাত হানবে। ইরানের জবাব, কিন্তু ইরান ভেঙে পড়েনি। তেহরান বলছে তারা শত্রুর শহর আর ঘাঁটিতে এমন আঘাত হেনেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা উন্মোচন করেছে। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার বলেছেন, ইসরায়েল এক ক্যান্সারের টিউমার, একদিন তা মুছে যাবে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা আবারও পুরো গতিতে চলছে। ড্রোন উৎপাদনও বাড়ানো হয়েছে বহু গুণে। অর্থাৎ ইরান শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও পুরোপুরি প্রস্তুত। টুইস্ট, একা নয় ইরান। যদি নতুন যুদ্ধ শুরু হয়, ইরান একা থাকবে না। হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়ারা সক্রিয় হয়ে উঠবে। সেই সঙ্গে লেবানন, সিরিয়া আর লোহিত সাগরও পরিণত হতে পারে যুদ্ধক্ষেত্রে। আর তখন শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য বানাতে পারে তেহরান। অর্থাৎ যুদ্ধ যদি ফের শুরু হয়, তা শুধু সীমান্তের লড়াই হবে না, বরং পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেবে। এই আগুন যদি ছড়িয়ে পড়ে, তার প্রভাব থেমে থাকবে না মধ্যপ্রাচ্যে। তেলের বাজারে ধাক্কা, আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় আর নতুন মেরুকরণে জড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব। অর্থাৎ আগুন জ্বললে তা শুধু তেল আবিব বা তেহরানের নয়, ছুঁয়ে যাবে লন্ডন, ওয়াশিংটন থেকে ঢাকা পর্যন্ত। ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যের শান্তি কখনো স্থায়ী হয়নি। সামান্য উস্কানি যথেষ্ট আর যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। ইসরায়েল শক্তিশালী, পেছনে রয়েছে আমেরিকা, কিন্তু ইরান ছেড়ে কথা বলে না। ক্ষেপণাস্ত্র, ড্রোন, আঞ্চলিক মিত্র আর লৌহ কঠিন সংকল্প নিয়ে তেহরানও প্রস্তুত। যুদ্ধ যদি শুরু হয়, তা হবে আগের চেয়েও বহুমাত্রিক, আরো জটিল, আরো নির্মম। প্রশ্ন শুধু একটাই, কে আগে ট্রিগার টিপবে? গাজা যুদ্ধক্ষেত্র যেন আগুনে জ্বলছে। একদিকে আইডিএফ এর ভারী আক্রমণ, অন্যদিকে হামাস ও তাদের মিত্রদের পাল্টা ঝড়। আর এই ঝড়ে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, যেন মৃত্যুর হাত থেকে পালানোর প্রতিযোগিতা। অবরুদ্ধ গাজায় গত কয়েকদিন ধরে চলছে ভয়াবহ লড়াই। আইডিএফ গাজা শহর দখলে শপথ নিয়েছে। হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করার প্রতিজ্ঞা করেছে তারা। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অন্য গল্প বলছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড যেন গোপন ছায়ার মতো আঘাত হেনে চলেছে একের পর এক। স্নাইপারের নিশানা। হামাস প্রকাশ করেছে এক ভিডিও। সেখানে দেখা গেল একজন যোদ্ধা স্নাইপারের নিশানায় ধরলেন এক ইসরায়েলি সৈন্যকে। সৈন্যটি ট্যাঙ্ক পরিচালনা করছিল। মুহূর্তেই গর্জে উঠল গুলি। শত্রুপক্ষের বুক কেঁপে উঠল সেই দৃশ্যে। আর জায়গাটির নাম গাজার আল সুজাইয়ার বাগদাদ স্ট্রিট। এই একটি হামলা যেন পুরো যুদ্ধক্ষেত্রকে নতুন রূপ দিল। মেশিন গানের ঝড়। ভিডিওর আরেক অংশে দেখা গেল আরো ভয়াবহ দৃশ্য। আইডিএফ এর একটি সমাবেশকে লক্ষ্য করে হামাসের যোদ্ধারা মেশিন গান থেকে একসাথে ঝাঁঝরা গুলি ছুড়ল। আতঙ্কে ছুটে গেল ইসরায়েলি সেনারা। আশ্রয় খুঁজে লাফিয়ে পড়ল দেয়ালের আড়ালে, যেন শিকারী বাজ পাখির আক্রমণে ছোট ছোট পাখির ছত্রভঙ্গ হয়ে যাওয়া। ট্যাঙ্ক ও যানবাহন ধ্বংস। আল কাসামের ভিডিওতে দেখা গেছে শুধু সৈন্য নয়, ইসরায়েলি সামরিক যানবাহনও রেহাই পায়নি। টার্গেট করে চালানো হয় বিস্ফোরণ ও গুলি। দাও দাও করে জ্বলতে থাকে কিছু সাঁজোয়া যান। যুদ্ধের মানচিত্রে এই ছবি স্পষ্ট করে দিল, গাজায় ইসরায়েলি সেনাদের পথ মসৃণ নয়। মিত্রদের আক্রমণ। শুধু আল কাসাম নয়, আরেক মিত্র গোষ্ঠী আল নাসির সালাহ আল দিন ব্রিগেডও আক্রমণের দাবি করেছে। তারা জানায়, গাজার আল জাইতুন এলাকার দক্ষিণে আইডিএফ এর সৈন্য ও যানবাহনের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন বহু ফ্রন্টে ছড়িয়ে গেছে। অনিশ্চিত ক্ষয়ক্ষতি। হামাসের দাবি একের পর এক হামলা সফল, কিন্তু ইসরায়েলি সেনারা হতাহতের শিকার হয়েছে কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। তবুও যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রমাণ দেখাচ্ছে আইডিএফ সৈন্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছে। আর এই দৃশ্য ইসরায়েলি সেনাবাহিনীর অজেয় ভাবমূর্তিকে ভেঙে দিয়েছে।
ইসরায়েলের শপথ বনাম গাজার বাস্তবতা। তেল আবিব বারবার বলছে গাজা শহর দখল করবে, হামাসকে ধ্বংস করবে, কিন্তু আল কাসামের ভিডিও আর মিত্রদের হামলার খবর দেখাচ্ছে ভিন্ন চিত্র। ইসরায়েলি সৈন্যদের জন্য গাজা আজ মৃত্যুর ফাঁদ। প্রতিটি গলি, প্রতিটি অলি যেন লুকিয়ে রাখা এক একটি আগুন। ইসরায়েল প্রবল শক্তি নিয়ে এসেছে, কিন্তু হামাস ও তাদের মিত্ররা অদম্য প্রতিরোধে রুখে দাঁড়িয়েছে। যেখানে আইডিএফ ভেবেছিল সহজ জয় পাবে, সেখানেই তারা দৌড়ে পালাচ্ছে। গাজার আকাশে আগুন, মাটিতে ধোঁয়া, আর প্রতিটি দৃশ্য বলছে এক কথাই, হামাস এখনো ভেঙে পড়েনি, বরং আরো শক্ত হয়ে উঠছে। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচল অবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হলো। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে। উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা। চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলো সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল, কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন এ লড়াই নরম কূটনীতি নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন, একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী। ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন, আমরা খুব কাছাকাছি পৌঁছেছি, অথচ সত্য হলো পুতিন 1 ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল, পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। আলাস্কার বরফে গলা যুদ্ধ, মস্কোর হৃদয়ে বাজল বিজয়ের ঢাক। আলাস্কার বরফে ঢাকা অ্যাঙ্করেজ শহর। সারা বিশ্ব তাকিয়েছিল এক বৈঠকের দিকে। টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার সেই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হতেই পৃথিবী জুড়ে শুরু হলো বিশ্লেষণের ঝড়, কিন্তু মস্কোতে সেখানে ঢাক বাজল বিজয়। রাশিয়ার প্রভাবশালী রাজনীতিকরা ঘোষণা দিলেন এই বৈঠক শুধু এক বৈঠক নয়, এটা রাশিয়ার কূটনৈতিক জয়ের প্রতীক, আর ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য এক নিঃশব্দ পরাজয়। রয়টার্স জানায় বৈঠক শেষ হওয়ার পরপরই মস্কোর রাজনীতিকরা আনন্দে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন, আর গার্ডিয়ান লিখেছে পুতিন কোনো ছাড় দেননি। ট্রাম্প যুদ্ধবিরতির দাবি তুললেও তা প্রত্যাখ্যান করেছেন। তবুও রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আসেনি, যেন অদৃশ্য এক খেলার মাঠে রাশিয়া হাসছে আর পশ্চিম নীরব। কঠোর মনোভাবের জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখলেন, এই বৈঠক প্রমাণ করল সত্যহীন আলোচনা সম্ভব, যে সত্যটা মস্কো বারবার বলে এসেছে।
যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। আরেক শক্তিশালী কণ্ঠস্বর পুতিনের দল। ইউনাইটেড রাশিয়ার আইন প্রণেতা আন্দ্রেই কিসাস। তার ভাষায় আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদী ও ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে। এরপর আরও সরাসরি বললেন, এটা রাশিয়ার সফলতা আর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের পরাজয়। যারা এতদিন শর্তহীন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিল, তারা আজ কার্যত হাত গুটিয়েছে। কিসাস লিখলেন, বিশেষ সামরিক অভিযানের কাজগুলো সম্পন্ন হবে, চাই সামরিক উপায়ে, চাই কূটনৈতিকভাবে। ইউরোপের নিরাপত্তার নকশা মস্কো এঁকেছে, আর সেটাই সবাইকে মেনে নিতে হবে। এক ধরনের ঘোষণা, এক ধরনের রায়। 3 ঘন্টার বৈঠকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়নি, কিন্তু দুই নেতা মুখে মুখে বললেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপর করমর্দন, হাসি আর সংক্ষিপ্ত বিবৃতির পর যার যার উড়োজাহাজে চড়ে ফেরত গেলেন নিজ নিজ দেশে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1 বৈঠকের নাটকীয় দিকগুলো সামনে আনলো। লাল গালিচা, করমর্দন, ক্যামেরার ঝলকানি, সব যেন এক রাজনৈতিক থ্রিলারের দৃশ্য। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার পর পশ্চিমারা যাকে একঘরে করার চেষ্টা করেছিল, সেই পুতিনকে বিশ্ব দেখল অভ্যর্থনার আসনে। আলাস্কা থেকে চ্যানেলের প্রতিনিধি জানালেন, দুই নেতা অনেক বিষয়ে একমত হয়েছেন, তবে সব প্রকাশ করা হয়নি। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচভ লিখলেন, এই বৈঠক উভয় প্রেসিডেন্টের জন্য এক যৌথ সাফল্য। তারা যা অর্জন করেছেন, এই মুহূর্তে তার চেয়ে ভালো কিছু সম্ভব ছিল না। তবে সবার কণ্ঠ এক ছিল না। ইউক্রেন যুদ্ধপন্থী ব্লগার ওয়ার গঞ্জো মন্তব্য করলেন, বৈঠক হয়েছে কিন্তু দৃশ্যমান ফল আসেনি। তার ভাষায়, যদি রাশিয়া আবার ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত শুরু করে, ট্রাম্প আবার নিষেধাজ্ঞার তাস খেলতে পারে। তখন প্রশ্ন উঠবে, অন্তহীন আলোচনার জন্য রাশিয়া কি তার সামরিক অভিযান থামাবে? বাইরে থেকে শান্তির ছবি, ভেতরে অগ্নিগর্ভ বাস্তবতা। তবুও আলাস্কার বরফে জমে থাকা রাতের পর ভোরে মস্কোতে বাজল বিজয়ের সুর। পুতিন কিছু হারাননি, বরং জেতেন কূটনীতির মঞ্চ। আর ট্রাম্প, তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। আলাস্কার বরফ ঢাকা আকাশে যেন ইতিহাস লেখা হলো নতুন করে। লাল গালিচার উপর নামলেন ভ্লাদিমির পুতিন, হাততালি ঢেউ তুললেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই মুহূর্তেই ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাঁটু গেড়ে বসে আছেন মার্কিন সেনারা। মনে হচ্ছে তারা রাশিয়ার প্রেসিডেন্টের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন, যেন সমগ্র আমেরিকা নত যেন এক শক্তির সামনে। পুতিন মস্কোর সেই নেতা, যিনি 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বুকে যুদ্ধের আগুন জ্বালিয়েছিলেন। তারপর থেকে পশ্চিমা বিশ্বে তার প্রবেশ যেন নিষিদ্ধ ছিল। আর সেই মানুষই প্রথমবার কোনো পশ্চিমা মাটিতে পা রাখলেন। স্থান যুক্তরাষ্ট্রের আলাস্কা। আর আয়োজন করলেন কে? ট্রাম্প নিজে। ট্রাম্প নিজেকে বলেন চুক্তির কারিগর, কিন্তু এই দিনের দৃশ্য যেন অন্য কোনো ভাষা বলছিল। তিনি দাঁড়িয়েছিলেন বিমান ঘাঁটির টার্মেকে, অপেক্ষায় ধৈর্য ধরে রাশিয়ার বন্ধুর আগমনের জন্য। পুতিন এগিয়ে আসতে হাততালি দিতে থাকলেন তিনি। হাসি মুখে করমর্দন, উষ্ণ আলিঙ্গন, আর চোখে চোখে যেন এক অদ্ভুত বোঝাপড়া। কিন্তু ইউক্রেনের জন্য এই দৃশ্য কোনো সুখবর নয়, কারণ একই মুহূর্তে ভাইরাল হলো সেই ছবি। মার্কিন সেনারা হাঁটু গেড়ে লাল গালিচা ঠিক করছেন। ইউক্রেনের সাবেক কর্মকর্তা মুস্তাফা নায়েম ছবিটি শেয়ার করে ব্যঙ্গ করে লিখলেন, মেক নিলিং গ্রেট এগেইন, অর্থাৎ হাঁটু গেড়ে বসাকে আবার মহৎ করো। এ যেন এক প্রতীকী দৃশ্য। পুতিন যখন আলাস্কায় নামছেন, আমেরিকার সেনারা নতজান। বার্তা স্পষ্ট, পশ্চিমা শিবির যতই তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুক, রাশিয়ার শক্তিকে উপেক্ষা করা অসম্ভব। 3 ঘন্টা বৈঠক করলেন ট্রাম্প পুতিন। বহু বিষয়ে একমত হলেন তারা, তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা এলো না। সাংবাদিকদের সামনে আসলেও কোনো প্রশ্ন নিলেন না দুই নেতা, শুধু উষ্ণ মন্তব্য। ট্রাম্প পরে ফক্স নিউজকে বললেন, আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ।
কিন্তু সবচেয়ে নাটকীয় ছিল তার সেই মন্তব্য। এখন এটা প্রেসিডেন্ট জেলেনস্কির দায়িত্ব, তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধ শেষ করবেন কিনা। এ যেন দায় সরিয়ে দেয়া। রাশিয়া আমেরিকা আলাপ করে গেল, কিন্তু যুদ্ধ থামানোর বোঝা চাপিয়ে দেওয়া হলো কিয়েভের কাঁধে। ইউরোপও নাকি শুধু সহায়কের ভূমিকায় থাকবে। ছবির শক্তি কখনো কখনো শব্দের থেকেও বড় হয়। মার্কিন সেনাদেশে হাঁটু গেড়ে বসা ছবি ইউক্রেনের মনে বিদ্রুপের তীর ছুঁড়েছে, কিন্তু রাশিয়ার কাছে সেটি যেন বিজয়ের প্রতীক। যেন বার্তা মস্কো এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, আর আমেরিকা বসে পড়ছে হাঁটু গেড়ে। ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখল এই বৈঠক। হয়তো কূটনৈতিক ভাষায় এটিকে বলা হবে ফলপ্রসূ। এটি ছিল ক্ষমতার প্রতীকী প্রদর্শনী, যেখানে পুতিন দেখালেন তাকে ঠেকানো যায় না, তাকে উপেক্ষা করা যায় না, আর তার পদক্ষেপে এখনো কাঁপে ওয়াশিংটন, অস্থির হয় ইউক্রেন। রাশিয়ার শক্তি আজও অবিচল, আর পুতিন তিনি যেন বললেন, বিশ্বকে নতজানু করার খেলায় আমি এখনো অপ্রতিদ্বন্দ্বী। ট্রাম্প পুতিন বৈঠক। ইউরোপের সতর্কতা, ইরানের ছায়া, আলাস্কার বরফের প্রান্তরে এক ছবির মতো দৃশ্য। মুখোমুখি বসেছিলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে কোটি মানুষের দৃষ্টি তখন সেই বৈঠকের দিকে। প্রশ্ন একটাই, ইউক্রেন যুদ্ধ কি থামবে? উত্তর এলো ঝড়ের মতো, না, এখনই নয়। কিন্তু আসল নাটক শুরু হলো বৈঠকের পর। ইউরোপীয় নেতারা যেন একই কণ্ঠে বলছেন, শুধু চুক্তি নয়, চাই কঠিন নিরাপত্তা গ্যারান্টি। ইউক্রেনের আকুতি, ইউরোপের দৃঢ়তা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লিখলেন, আমরা ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে স্বাগত জানাই। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে আমেরিকার পাশাপাশি ইউরোপীয়দেরও থাকতে হবে। এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা আরো স্পষ্ট করলেন, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা কোনোভাবেই ভাঙা যাবে না, আর রাশিয়ার কোনো ভেটো থাকবে না ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে। তারা প্রতিজ্ঞা করলেন, রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে ধ্বংস করার জন্য নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো হবে। ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানির সুর। লন্ডন থেকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বললেন, ট্রাম্পের প্রচেষ্টা যুদ্ধ শেষ করার পথে আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে কাছে নিয়ে এসেছে, কিন্তু পুতিন থামবে না, তাই আমাদের চাপও থামবে না। প্যারিস থেকে ম্যাক্রো সতর্ক করলেন, রাশিয়া অতীতেও প্রতিশ্রুতি ভেঙেছে, এবারও পারে, তাই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বললেন, অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে, ইতালি তার ভূমিকা পালন করে যাবে। বার্লিন থেকে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ আবারও জোর দিলেন, ইউক্রেন আমাদের অটল সংহতির ওপর ভরসা রাখতে পারে। যখন ইউরোপ একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছে, তখন মঞ্চে ছায়ার মতো উঠে আসে রাশিয়ার আসল শক্তি। যে রাশিয়া শুধু কূটনীতির ভাষায় কথা বলে না, তার ভান্ডারে আছে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র, আছে হাইপারসনিক মিসাইল, আছে এমন যুদ্ধযন্ত্র যা মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। ইউরোপ চায় কাগজে লেখা নিরাপত্তা, কিন্তু রাশিয়া জানে শক্তি মানে টেবিলের উপর রাখা স্বাক্ষর নয়, শক্তি মানে যুদ্ধক্ষেত্রে ঝলসে ওঠা আগুন। পুতিন কোনো ঘোষণা দিলেন না, কিন্তু তার নীরবতাই যেন বার্তা, আমরা চাইলে যুদ্ধ থামবে, না চাইলে চলবে। আর এই নীরবতা ইউরোপের কানে আরো কর্কশ শোনায়। আলাস্কার বৈঠক তাই সমাপ্ত হলো অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে। ইউরোপ ঘোষণা করছে সংহতি, ট্রাম্প ব্যস্ত কূটনীতির সূক্ষ্ম খেলায়, আর পুতিন বসে আছেন সেই পুরনো রাশিয়ান ধৈর্যে। বিশ্ব দেখল শান্তির স্বপ্ন এখনো দূরে, আর রাশিয়া প্রমাণ করলো এখনো তার হাতেই যুদ্ধ থামানোর আসল চাবিকাঠি। কাগজে গ্যারান্টি চাইতে পারে ইউরোপ, কিন্তু যুদ্ধের বাস্তবতায় গ্যারান্টি দেয় কেবল শক্তি, আর সেই শক্তি আজও রাশিয়ার হাতে। আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16ই আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল।
শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়ে ওঠে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স নিউজ এজেন্সিকে বলেছেন আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী।
মার্কিন যুদ্ধজাহাজ কি বিশাল হুমকির মুখে? আমেরিকার যুদ্ধজাহাজের জন্য এক নতুন বিপদ ঘনিয়ে আসছে। লোহিত সাগর, আরব সাগর এবং এমনকি ভারত মহাসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন, ইসরায়েলি এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এখন এক নতুন হুমকির মুখে। এই হুমকির নাম সায়াদ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মালিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী, একদল গেরিলা যোদ্ধা যারা এখন বিশ্ব শক্তির বিরুদ্ধে নিজেদেরকে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো তারা নিশ্চিত করেছে যে এই ক্ষেপণাস্ত্র এখন আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো সায়াদ। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে মনে হচ্ছে ইয়েমেনিরা এবার শুধু প্রতিরোধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা এবং ধূর্ততা। সায়াদ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডার এড়িয়ে চলতে পারে এবং কম উচ্চতায় উঠতে পারে। এর ফলে এটিকে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি একটি চলমান লক্ষ্যবস্তুতেও উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। একটি মোবাইল ট্রাক থেকে এটি উৎক্ষেপণ করা হয়, যা এর গতিশীলতা ও গোপনীয়তা আরও বাড়িয়ে দেয়। সায়াদের ভেতরে রয়েছে ২০০ থেকে ৩০০ কেজির একটি শক্তিশালী ওয়ারহেড, যা দিয়ে একটি বড় নৌযানকে সহজেই ধ্বংস করা যায়। এটি কেবল জাহাজে আঘাত হানতেই সক্ষম নয়, এর রয়েছে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম, যা এটিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সাহায্য করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করছে যে তারা এখন ইয়েমেনের যে কোনো স্থান থেকে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের জাহাজগুলোতে হামলা চালাতে পারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবনি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয়। তখন বলা হয়েছিল এটি একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্থির ও চলমান উভয় প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে ইরানের কাদের 380 এবং পাভে ক্ষেপণাস্ত্রের অনুকরণে। এটি প্রমাণ করে যে ইরান শুধু মৌখিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রযুক্তির মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলছে। এটি যেন এক গোপন সামরিক সহযোগিতা, যা পশ্চিমা শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে। প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন ১০০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। একসময় যারা শুধু সাধারণ বিদ্রোহী হিসেবে পরিচিত ছিল, তারা এখন নিজেদেরকে এমন এক সামরিক শক্তি হিসেবে তৈরি করেছে যাদেরকে হালকাভাবে নেওয়া আর সম্ভব নয়। এর ফলে আমেরিকার যুদ্ধজাহাজগুলো এখন বিশাল হুমকির মুখে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমেন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পুরনো সিস্টেম, কিন্তু ২০১৭ সালে কুচ 1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন সায়াদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়, বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে ওই জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয়। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে? ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের ৪০ দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। IRGC আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয়, তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ।
গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমে এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে, ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। আইআরজিসির এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গান পাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলা বারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অঙ্গনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় দুই ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি। তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন। তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। দোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী।